হ্যালো শিক্ষার্থীরা, ওয়েলকাম টু স্কুল অফ মেরিট। স্কুল অফ মেরিটের অনলাইন প্ল্যাটফর্মে চেনা অচেনা সকলকে স্বাগত জানাচ্ছি। আজকের ক্লাসে আমি আলোচনা করব টেন্স পার্ট 5 নিয়ে। টেন্স পার্ট 5। তো তোমরা যারা আজকে এই ক্লাসটি নতুন দেখছো, তোমরা ধারাবাহিকতা খুঁজে পাবে না। তো তার জন্য তোমাদেরকে ক্লাস 1, 2, 3, 4 এই 4টা ক্লাস অবশ্যই দেখতে হবে। তারপর তোমাদেরকে এই 5 নম্বর ক্লাসটা দেখার জন্য আমি আমন্ত্রণ জানাচ্ছি। তো যারা আমার সাথে অলরেডি 4টা ক্লাস করেছো, আজকের এই 5 নম্বর ক্লাসের মধ্য দিয়ে আমি আমাদের টেন্সের বেসিক আলোচনার পার্ট শেষ করতে যাচ্ছি। তো প্রত্যেকে মনোযোগ সহকারে ক্লাসটি দেখতে থাকো। গত ক্লাস পর্যন্ত আমরা প্রেজেন্ট টেন্স এবং পাস্ট টেন্সের অন্তর্গত যে 4টি করে ভাগ রয়েছে, প্রত্যেকটা ভাগের উপর তোমাদেরকে পরিষ্কার ধারণা দিয়েছি। তো আজকে আমরা ফিউচার টেন্সের যে 4টি ভাগ রয়েছে, সেই 4টি ভাগ নিয়ে আমরা আলোচনা করব। সো এই ফিউচার টেন্সের 4টি ভাগ সেই পাস্ট টেন্স বা প্রেজেন্ট টেন্সের যে 4টি করে ভাগ ছিল ওইগুলোর মতোই ধারাবাহিকভাবে চলবে। যেমন প্রেজেন্ট টেন্সের 4টা ভাগের মধ্যে আমরা 1 নম্বরে প্রেজেন্ট ইনডিফিনিট পড়েছিলাম, একই রকমভাবে পাস্ট টেন্সে পড়েছিলাম পাস্ট ইনডিফিনিট, আর আজকে আমরা ফিউচার টেন্সে পড়ব ফিউচার ইনডিফিনিট। একই রকমভাবে ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট এবং ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস, এই 4টা ভাগ আমাদের ফিউচার টেন্সের মধ্যে আসবে। তো চলো আমরা 1 বাই 1 প্রত্যেকটা ভাগ নিয়ে আলোচনা শুরু করি। তো ফিউচার টেন্সের প্রথম যে ভাগটা, সেই প্রথম ভাগটা কি হবে? প্রথম ভাগটা হবে ফিউচার ইনডিফিনিট। তো ফিউচার ইনডিফিনিট সাধারণত কোনগুলো? ইনডিফিনিট কথাটার অর্থ তোমরা প্রত্যেকেই জানো, যেটা হচ্ছে অনির্দিষ্ট। আমি আমার প্রত্যেকটা ক্লাসেই বলে আসছি, তার মানে অনির্দিষ্ট ভবিষ্যৎ। অর্থাৎ অনির্দিষ্ট ভবিষ্যৎ বলতে বোঝাবে ওই ক্রিয়ার কাজগুলো, যে কাজগুলো ভবিষ্যতে হবে কিন্তু সময় উল্লেখ নেই। অর্থাৎ ভবিষ্যতে কোনো একটা অনির্দিষ্ট সময়, অর্থাৎ কোনো না কোনো সময়ে সেটা সংগঠিত হবে। যেমন আমি যদি বলি আমি আগরতলা যাব, আমি আগরতলা যাব, অবশ্যই এটা ভবিষ্যৎকাল, কারণ ভবিষ্যতে একমাত্র এই ব বা বে এই কথাগুলো আসবে। তো আমি আগরতলা যাব, যেটা ভবিষ্যৎকাল, কিন্তু আমি কখন আগরতলা যাব সেই টাইমটা কিন্তু এখানে স্পেসিফিক বা নির্দিষ্ট করা নেই, যার কারণে এটা হবে অনির্দিষ্ট ভবিষ্যৎ, অর্থাৎ ফিউচার ইনডিফিনিট। এই ধরনের যত বাক্যগুলো আছে, আমি কাজটি করব, আমি খাবো, আমি দেখব, আমি হাসবো, আমি খেলবো, অর্থাৎ প্রত্যেকটা কাজের সময় এখানে উল্লেখ করা নেই। তো সেই কারণে এই প্রত্যেকটা বাক্যই হবে ফিউচার ইনডিফিনিট। তো চলো আমরা প্রথমত এই ফিউচার ইনডিফিনিটের যে গঠনটা রয়েছে সেই গঠনটা দেখে নেই, যে কিভাবে আমরা এই ফিউচার ইনডিফিনিট টেন্সগুলো আমরা তৈরি করব। অর্থাৎ বাংলাতে যে সেন্টেন্সগুলো থাকবে ওই বাক্যগুলোকে কিভাবে আমরা ইংরেজিতে ট্রান্সলেট করব। প্রথমত তোমাদেরকে সাবজেক্ট লিখতে হবে। এটা প্রত্যেকটা সেন্টেন্সের মধ্যেই এই সাবজেক্টটা আসবে। 2 নম্বরে শ্যাল অথবা উইল বসাতে হবে। এই শ্যাল এবং উইলই হচ্ছে ফিউচার টেন্সের প্রধান বৈশিষ্ট্য, কারণ ফিউচার টেন্সের কোনো সেন্টেন্স এই শ্যাল এবং উইল ছাড়া তৈরি হতে পারে না। 3 নাম্বার ভার্বের প্রেজেন্ট ফর্ম, প্রেজেন্ট ফর্ম, এবং ফাইনালি তোমাদেরকে অবজেক্ট লিখতে হবে। এইভাবে আমরা ফিউচার ইনডিফিনিট টেন্সগুলো আমরা তৈরি করব। এবার চলো আমরা কিছু এক্সাম্পল দেখি। যেমন আমি আগরতলা যাব, তাহলে প্রথমত আমি ইংরেজি কি হবে? আই। এবার 2 নাম্বার রুলটা কি? শ্যাল অথবা উইল। এবার কার সাথে আমরা শ্যাল ব্যবহার করব আর কার সাথে উইল ব্যবহার করব? বেসিক্যালি আয়ের সাথে শ্যাল হয় এবং উইয়ের সাথে উইল হয়, হি এর সাথে উইল হয়। একমাত্র ফার্স্ট পার্সনের ক্ষেত্রে আমরা সাধারণত আমরা শ্যাল ব্যবহার করে থাকি, আর বাকি যত পার্সনগুলো আছে বাকি পার্সনগুলোর ক্ষেত্রে আমরা সাধারণত উইল ব্যবহার করে থাকি। তো ফার্স্ট পার্সনের ক্ষেত্রে আমি এবং আমরা, আই এবং উই, তো আইয়ের সাথে আমরা শ্যাল ব্যবহার করি, উইয়ের সাথে সাধারণত আমরা উইলই ব্যবহার করে থাকি। শুধুমাত্র ফার্স্ট পার্সন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে আমরা সাধারণত কি ব্যবহার করে থাকি? আইটা ব্যবহার করে থাকি।
আর বাকি যত পার্সন আছে, যত নাম্বার আছে, সবগুলোর ক্ষেত্রে আমরা সাধারণত উইল ব্যবহার করি। তবে এক্ষেত্রে একটা কথা তোমাদের বলে রাখছি, যেটা ম্যাজিকের মতো তোমরা কাজে লাগাতে পারবে, যে ভবিষ্যতে আমরা যখন কোনো কাজ করব, ওই কাজটা যদি নিশ্চিত করা অর্থে বোঝায়, সেই ক্ষেত্রে আমরা শ্যালের পরিবর্তে উইল ব্যবহার করতে পারি এবং উইলের পরিবর্তে শ্যাল ব্যবহার করতে পারি। সেটা আমরা যদি সেন্টেন্সে মাস্ট একটা ওয়ার্ড ব্যবহার করি, যার অর্থ অবশ্যই, সেই মাস্ট ওয়ার্ড ব্যবহারের পরিবর্তে এই বিষয়টা কাজ করবে। আমি আরেকবার বলছি, যেখানে আমাদের শ্যাল হওয়ার কথা সেখানে আমরা উইল ব্যবহার করব, আর যেখানে উইল হওয়ার কথা সেখানে আমরা শ্যাল ব্যবহার করব, তখন সেটা মাস্ট বোঝাবে। তো আইয়ের সাথে সাধারণত কি হবে? শ্যাল। তাহলে আই শ্যাল। এবার 3 নাম্বার হচ্ছে কি? 3 নাম্বার হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম। তো এই ক্ষেত্রে যাওয়া অর্থে বুঝিয়েছে যাব, যাওয়া মানে গো, এবং প্রেজেন্ট ফর্মটা গো, তাহলে আই শ্যাল গো। এবং কোথাও যাওয়া এবং আসা বোঝালে আমরা সবসময় একটা প্রিপোজিশন টু ব্যবহার করি, তোমরা প্রত্যেকেই জানো। কোথায় যাব? আগরতলা। তো এইভাবেই আমরা এই ফিউচার ইনডিফিনিট টেন্সগুলো আমরা তৈরি করব। আরেকটা এক্সাম্পল দিই, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। যেমন সে কাজটি করবে, সে কাজটি করবে। এক্ষেত্রে দেখো বে কথাটা আছে, তার মানে এটা ফিউচার টেন্স, এবং কখন করবে সময়টা নির্দিষ্ট করা নেই, তার মানে ফিউচার ইনডিফিনিট টেন্স। তাহলে সে আমরা লিখলাম হি, এবার হি এর সাথে তো আর শ্যাল হবে না, হি এর সাথে কি হবে? উইল। তাহলে হি উইল। এবার করা, করা মানে কি? ডু, এবং ডু এর প্রেজেন্ট ফর্মটা হচ্ছে ডু। ডু কি করবে? কাজটি, তার মানে দি ওয়ার্ক। অর্থাৎ এই ফিউচার ইনডিফিনিটের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে সাবজেক্টের পরপরই শ্যাল অথবা উইল থাকবে এবং তারপরেই ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকবে। এইভাবে আমরা ফিউচার ইনডিফিনিট টেন্সগুলোকে আমরা চিনব। ওকে, আমরা চলো নেক্সট 2 নম্বর যে টেন্সটা, সেটা হচ্ছে ফিউচার কন্টিনিউয়াস। ফিউচার কন্টিনিউয়াস কোনগুলা? ফিউচার কন্টিনিউয়াস মানে কি? যেটা চলছে, যেটা চলছিল। আর ভবিষ্যতের ক্ষেত্রে আমরা বলবো যেটা চলতে থাকবে। যেমন অনেক কাজ রয়েছে, আমি অল্প সময় শেষ করতে পারবো না, ইন ফিউচারে এটা একটা দীর্ঘ সময় ধরে চলতে থাকবে বা একটু সময় ধরে চলতে থাকবে। তো সেই ক্ষেত্রে আমরা সাধারণত কন্টিনিউয়াস এই ফর্মটা ব্যবহার করে থাকি। তো ফিউচার কন্টিনিউয়াসটা কি? ভবিষ্যতে কোনো ক্রিয়ার কাজ চলতে থাকবে। যেমন আমি কাজটি করতে থাকবো, আমি সেখানে যেতে থাকবো, আমি বইটি পড়তে থাকবো। এই ধরনের যে বাক্যগুলো, এগুলোই হবে সাধারণত ফিউচার কন্টিনিউয়াস। চলো আমরা গঠনটা দেখে নেই। গঠনের মধ্যে প্রথমত আমাদেরকে গঠনের মধ্যে 1 নম্বরে সাবজেক্ট লিখতে হবে, 2 নম্বরে শ্যাল বি অথবা উইল বি, 3 নম্বরে যেহেতু কন্টিনিউয়াস ভার্বের সাথে আইএনজি যোগ করতে হবে এবং আফটার দেন আমাদেরকে অবজেক্ট ব্যবহার করতে হবে। এই হচ্ছে ফিউচার কন্টিনিউয়াস টেন্সের গঠনটা। এই গঠনের উপর বেস করে আমরা প্রত্যেকটা সেন্টেন্সকে ইংরেজিতে ট্রান্সলেশন করব। যেমন আমি কাজটি করতে থাকব, আমি কাজটি করতে থাকব, অর্থাৎ ফিউচারে কাজটা কন্টিনিউ হতে থাকবে। যেমন আই, আই এর সাথে কি হবে? শ্যাল বি আর উইল বি এর মধ্যে তোমরা জানো আই শ্যাল বি, আই শ্যাল বি। এবার কাজটি করতে থাকব, ভার্ব হচ্ছে করা, করা মানে ডু, তাহলে ডু এর সাথে কি হবে? আইএনজি। তাহলে আই শ্যাল বি ডুইং, কি করতে থাকবো? কাজটি, তার মানে দি ওয়ার্ক। তাহলে আই শ্যাল বি ডুইং দ্য ওয়ার্ক, এটার ফিচার্সটা কি? সাবজেক্টের পরপরই তোমাকে শ্যাল বি অথবা উইল বি ব্যবহার করতে হবে এবং ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হবে। যদি ভার্বের সাথে আইএনজি দেখি এবং তার আগে আমরা শ্যাল বি বা উইল বি দেখি, তাহলে আমরা এটাকে ফিউচার কন্টিনিউয়াস টেন্স হিসেবে আমরা আইডেন্টিফাই করব। একজন কম্পিটিটিভ পরীক্ষার্থী হিসেবে তোমার এই কাজটাই প্রয়োজন, যে একটা সেন্টেন্স দেখলে যাতে তুমি আইডেন্টিফাই করতে পারো এটা কোন টেন্সের মধ্যে রয়েছে। তাহলে অবভিয়াসলি এটা ফিউচার কন্টিনিউয়াস টেন্সের মধ্যে রয়েছে, যেহেতু ভার্বের সাথে আইএনজি রয়েছে এবং তার আগে শ্যাল বি রয়েছে। সিমিলার এক্সাম্পল কি হতে পারে? যেমন তাহারা মাঠে খেলতে থাকবে, তাহারা মাঠে খেলতে থাকবে। তাহলে তাহারা মানে কি? দে, দে এর সাথে আমরা ব্যবহার করব উইল বি, দে উইল বি
খেলতে থাকা, খেলা, খেলা মানে প্লে, তাহলে প্লেয়িং। কোথায় খেলতে থাকবে? ইন দি ফিল্ড বা ইন দি গ্রাউন্ড, তাহলে মাঠে খেলতে থাকবে। এইভাবে আমরা ফিউচার কন্টিনিউয়াস যে সেন্টেন্সগুলো থাকবে এগুলোকে আমরা ইংরেজিতে ট্রান্সলেশন করব। আশা করি বুঝতে পেরেছো। মেইন ফ্যাক্টর হচ্ছে আইএনজি যুক্ত ভার্ব এবং তার আগে শ্যাল বি বা উইল বি, তাহলে হয়ে যাবে কি ফিউচার কন্টিনিউয়াস। তাহলে ইনডিফিনিটের সাথে ফিউচার কন্টিনিউয়াসের পার্থক্যটা কি? ইনডিফিনিটে শুধুমাত্র শ্যাল বা উইল থাকছে, তার সাথে কিন্তু বি থাকছে না। আর কন্টিনিউয়াসে শ্যাল বা উইলের পরে বি থাকছে। ইনডিফিনিটে ভার্বের শুধু প্রেজেন্ট ফর্ম ব্যবহার করছি, আর কন্টিনিউয়াসে আমরা ভার্বের সাথে আইএনজি যোগ করছি। এই হচ্ছে পার্থক্যটা। এবার চলো আমরা দেখে নেই 3 নম্বর। 3 নম্বরটা হচ্ছে ফিউচার পারফেক্ট। ফিউচার পারফেক্ট, পারফেক্ট মানে কি? সম্পূর্ণ হওয়া। ফিউচার পারফেক্ট কোনগুলো হবে আমি তোমাকে বলছি। যেমন তুমি যদি জানো যে কোনো একটা কাজ এই সময়ের মধ্যে সম্পূর্ণ হবে, যেমন আমি 2 ঘন্টার মধ্যে কাজটি কমপ্লিট করব, আমি 10 মিনিটের মধ্যে তোমার বাড়িতে আসব, অর্থাৎ 10 মিনিটের মধ্যে তোমার বাড়িতে আসবো মানে কি আমার তোমার বাড়িতে আসা কাজটা কমপ্লিট হবে। আমি 1 ঘন্টার মধ্যে কাজটা করব, তার মানে কি 1 ঘন্টার মধ্যে আমার কাজটা সম্পন্ন হবে। অর্থাৎ আমরা যখনই বুঝবো বা জানবো যে কোনো একটা কাজ অবশ্যই কমপ্লিট হবে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে, তখনই আমরা এটাকে ফিউচার পারফেক্ট টেন্সের মধ্যে ফেলবো। এই টেন্সের গঠনটা কি হবে? যেমন গঠনের মধ্যে আমাদেরকে প্রথমত লিখতে হবে সাবজেক্ট, 2 নাম্বার লিখতে হবে শ্যাল হ্যাভ অথবা উইল হ্যাভ। শ্যাল হ্যাভ অথবা উইল হ্যাভ আমাদেরকে লিখতে হবে। 3 নম্বরে ভার্বের পাস্ট পার্টিসিপল, অর্থাৎ থার্ড ফর্ম অফ ভার্ব V3 যেটা ওইটা লিখতে হবে। এবং 4 নম্বরে আমাদেরকে লিখতে হবে অবজেক্ট, তাহলে সেটা হয়ে যাবে ফিউচার পারফেক্ট। এবার চলো এক্সাম্পল হিসেবে আমরা দেখে নেই। যেমন আমি কাজটি করে থাকব, আমি কাজটি করে থাকব, তার মানে আমার কাজটি আমি শুরু করব ভবিষ্যতে এবং এটা অবশ্যই কমপ্লিট হবে। তাহলে আই শ্যাল হ্যাভ, ভার্বের থার্ড ফর্ম কি হবে? করা, করা মানে ডান, কাজটি মানে দি ওয়ার্ক। এবার যদি বলে 10 মিনিটের মধ্যে তাহলে উইদিন 10 মিনিটস, যদি বলে 1 ঘন্টার মধ্যে তাহলে উইদিন 1 আওয়ার। এইভাবে আমরা অবজেক্টটাকে আরেকটু বাড়াতে পারবো। তো একই রকমভাবে আরেকটা এক্সাম্পল দিলে তোমাদের ক্লিয়ার হবে। সে সেখানে গিয়ে থাকবে, সে সেখানে গিয়ে থাকবে, তাহলে সি এর সাথে শ্যাল হ্যাভ হবে না উইল হ্যাভ হবে? তোমরা বুঝতে পারছো। সি উইল হ্যাভ, উইল হ্যাভ যাওয়া অর্থে, যাওয়া মানে গো, তাহলে হবে গন। সেখানে, সেখানে মানে হচ্ছে দেয়ার, সে সেখানে গিয়ে থাকবে। তাহলে এভাবে আমরা ফিউচার পারফেক্টগুলোকে আইডেন্টিফাই করব, যেখানে অবভিয়াসলি ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম থাকবে, অর্থাৎ V3 ফর্ম অফ ভার্ব থাকবে এবং তার আগে শ্যাল হ্যাভ বা উইল হ্যাভ থাকবে। আরেকটি টেন্স আমাদের বাকি রয়ে গেছে, সেটি হচ্ছে আমাদের ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস কোনগুলো হবে? যেমন দেখো কন্টিনিউয়াস তার মানে এটা চলতে থাকবে, পারফেক্ট মানে শেষও হবে, অর্থাৎ ভবিষ্যতে চলতে থাকবে এবং আলটিমেটলি এটা শেষ হবে। একটা লম্বা সময় ধরে এটা চলতে থাকবে এবং একটা সময় বা একটা পর্যায়ে গিয়ে এটা শেষ হবে, কমপ্লিট হবে। সেই সেন্সেই বা সেই অর্থে আমরা ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস এই টেন্সটাকে আমরা ব্যবহার করব। যেমন এক্সাম্পল হিসেবে আমি কাজটি করতে থাকব, তার মানে হচ্ছে আমার কাজটা চলতে থাকবে এবং কাজটা শেষ হবে। যেমন আমরা গঠনে যদি যাই তাহলে প্রথমত আমাদের লিখতে হবে 1 নম্বরে সাবজেক্ট, 2 নম্বরে শ্যাল হ্যাভ বিন বা উইল হ্যাভ বিন, 3 নম্বরে ভার্বের সাথে আইএনজি এবং 4 নম্বরে অবজেক্ট। এইভাবে আমরা ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সগুলোকে আমরা সাজাবো। তো চলো আমরা এক্সাম্পল হিসেবে দেখে নিই। যেমন
আমি কাজটি করতে থাকব। অনেকটা ফিউচার কন্টিনিউয়াসের সাথেও মিলে যাচ্ছে, কিন্তু এই দুইটার ডিফারেন্সটা কি হবে? ফিউচার কন্টিনিউয়াস এবং ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস, এই দুইটার ডিফারেন্সটা হবে ফিউচার কন্টিনিউয়াসে আমরা জানি না এটা শেষ হবে কি না, এটা অসমাপ্ত থাকতে পারে, কিন্তু ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াসে আমরা জানি যে কাজটা শেষ হবে। তাহলে আই শ্যাল হ্যাভ বিন ডুইং, কাজটি মানে দি ওয়ার্ক। তো আশা করি বুঝতে পেরেছো, এইভাবে আমরা ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সগুলোকে সাজাবো। এবার চলো আমরা একটু কম্পারিজন করি যে ফিউচার ইনডিফিনিট থেকে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস পর্যন্ত, তাহলে আরেকটু ক্লিয়ার হয়ে যাবে তোমাদের পুরো বিষয়গুলো। যেমন একটা সেন্টেন্স লিখলাম, আই শ্যাল ডু, আরেকটা লিখলাম আই শ্যাল বি ডুইং, আরেকটা লিখলাম আই শ্যাল হ্যাভ ডান, এবং 4 নম্বরে লিখলাম আই শ্যাল হ্যাভ বিন ডুইং। এখানে এই 4টা সেন্টেন্স 4টা ভাগের মধ্যে পড়বে। প্রথম সেন্টেন্সটা পড়বে কোন ভাগের মধ্যে? প্রথম সেন্টেন্সটা পড়বে ইনডিফিনিটে। কেন ইনডিফিনিটে পড়বে? কারণ এটার মধ্যে সাবজেক্টের পরপরই আমরা শ্যাল দেখতে পাচ্ছি, এবং শ্যালের পরপরই আমরা দেখতে পাচ্ছি ভার্বের প্রেজেন্ট ফর্ম রয়েছে। যদি সাবজেক্টের পরপরই তোমরা শ্যাল অথবা উইল দেখো এবং তার পরপরই ভার্বের প্রেজেন্ট ফর্ম দেখো, তাহলে অবশ্যই সেটা হবে ফিউচার ইনডিফিনিট। 2 নম্বরে আমরা দেখতে পাচ্ছি সাবজেক্টের পর শ্যাল রয়েছে এবং তারপর বি রয়েছে, শুধুমাত্র বি। সাবজেক্টের পরে যদি শ্যাল বি অথবা উইল বি থাকে এবং তারপরে যদি ভার্বের সাথে আইএনজি থাকে, তাহলে সেটা হবে ফিউচার কন্টিনিউয়াস। 3 নম্বরে হচ্ছে সাবজেক্টের পরে শ্যাল হ্যাভ, অর্থাৎ যদি আমরা শ্যাল হ্যাভ বা উইল হ্যাভ দেখি এবং ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম দেখি, তখন সেটা হবে ফিউচার পারফেক্ট। এবং 4 নম্বরে আমরা দেখছি সাবজেক্টের পরে শ্যাল হ্যাভ বিন, যদি শ্যাল হ্যাভ বিন থাকে বা উইল হ্যাভ বিন থাকে এবং ভার্বের সাথে আইএনজি থাকে, তখন সেটা হবে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। আমি আবারও বলছি, অ্যাজ এ কম্পিটিটিভ এক্সাম দেওয়ার জন্য ক্যান্ডিডেট হিসেবে টেন্স কাকে বলে, টেন্স কত প্রকার, এইসব তোমাদের আসবে না পরীক্ষাতে। তোমাদেরকে একটা সেন্টেন্স দেখে বুঝতে হবে এটা কোন টেন্সে রয়েছে। এটা বুঝতে পারলেই তুমি এরর আইডেন্টিফিকেশন করতে পারবে, ন্যারেশন চেঞ্জ করতে পারবে, ভয়েস চেঞ্জ করতে পারবে, এবং যত ধরনের গ্রামার রয়েছে প্রত্যেকটা গ্রামার তুমি ঠিকঠাকভাবে করতে পারবে, বুঝতে পারবে। সুতরাং এই টেন্সটা হচ্ছে মাদার অফ অল গ্রামার, অর্থাৎ সব গ্রামারের মা হিসেবে আমরা এই টেন্সটাকে বলতে পারি। টেন্স জানো না পারো না মানে কোনো গ্রামারই তুমি পারবে না। তো একটা জিনিস তুমি লক্ষ্য করো, শ্যাল প্রথম সেন্টেন্সে আছে, দ্বিতীয় সেন্টেন্সে, তৃতীয় এবং চতুর্থ। তার মানে প্রত্যেকটার মধ্যে শ্যাল থাকবে। এই শ্যাল বা উইলটাই হচ্ছে ফিউচার টেন্সের মূল বৈশিষ্ট্য। কিন্তু প্রথম সেন্টেন্সে শ্যালের পরপরই ভার্ব, দ্বিতীয় সেন্টেন্সে শ্যালের পরে বি রয়েছে, তার মানে এটা ফিউচার কন্টিনিউয়াস। তৃতীয়টাতে শ্যালের পরে হ্যাভ রয়েছে, তার মানে এটা ফিউচার পারফেক্ট। আর চতুর্থটার মধ্যে শ্যালের পরে হ্যাভ বিন রয়েছে, তার মানে সেটা হচ্ছে পারফেক্ট কন্টিনিউয়াস। এইভাবে তোমাদেরকে মনে রাখতে হবে, আইডেন্টিফাই করতে হবে, পার্থক্য করতে হবে। এই হচ্ছে আমাদের টেন্সের বেসিক আলোচনা। তাহলে এই 5টা ক্লাসের মধ্য দিয়ে আমরা সম্পূর্ণ টেন্সের বেসিকটা ক্লিয়ার করে দিলাম। তোমরা এই ক্লাসগুলো বারবার দেখে আপাতত বেসিকটা ক্লিয়ার করো। আমরা পরবর্তীতে টেন্সের ক্লাস নিয়ে আসবো প্র্যাকটিসের জন্য, অর্থাৎ পরীক্ষাতে যেই ধরনের কোশ্চেনগুলো আসে ওই কোশ্চেনগুলোকে আমরা টেন্সের মধ্যে ফেলে কিভাবে আমরা সলভ করব, এগুলো নিয়ে আমরা পরবর্তী ধাপে আমরা ক্লাস আসবো। সুতরাং টেন্সের উপরে আপাতত আমাদের এখানেই ক্লাস সমাপ্ত থাকবে। আমরা নেক্সট ক্লাসে আমাদের সিলেবাসের অন্য একটা টপিক নিয়ে আমরা আলোচনা করব। তো প্রত্যেকে ভালো থাকবে, সুস্থ থাকবে এবং নেক্সট ক্লাসটি দেখার জন্য অবশ্যই তোমরা চেষ্টা করবে।